রেকর্ড রেকর্ড। আচ্ছা, হ্যাঁ, আমরা এখানে যেটা রাখছি এইচএস কোড লিস্ট ফর এক্সপোর্ট, জিনিসটা কি? আমরা যখন এক্সপোর্ট করতে যাব, তাহলে তো আমরা আমার প্রতিষ্ঠানে চাইলে আমরা যা ইচ্ছে তা তো এক্সপোর্ট করতে পারবো না। সাপোজ আমারটা হচ্ছে যে গার্মেন্টস প্রোডাক্ট, আমি চাইলে এখানে গার্মেন্টস প্রোডাক্টের মধ্যে আমি চাইলে এখানে আমার এই জুতা এক্সপোর্ট করতে পারবো না, শাকসবজি এক্সপোর্ট করতে পারবো না। বা চাইলে গার্মেন্টস এর মধ্যে আবার ভাগ আছে, আমার গার্মেন্টস এক্সপোর্ট, ঠিক আছে। কিন্তু দেখা যাচ্ছে কি গার্মেন্টস এক্সপোর্টের মধ্যে আমি আমার প্রতিষ্ঠান যদি শুধু প্যান্ট এক্সপোর্ট করার অনুমোদন পাই, তাহলে শুধু আমি প্যান্ট এক্সপোর্ট করতে পারবো, আমি আবার শার্ট এক্সপোর্ট করতে পারবো না। আবার প্যান্ট এক্সপোর্ট করার সময় কোন টাইপের প্যান্ট এক্সপোর্ট করব, ওই টাইপেরই প্যান্ট আমার এক্সপোর্ট করতে হবে। ওই টাইপের বাইরে প্যান্ট অনেক রকম আছে না, ট্রাউজার আছে, জিন্স আছে, ডেনিম, এই যে কত রকমের প্যান্ট আছে। কিন্তু আমার যেটা সরকার থেকে, গভর্নমেন্ট থেকে আমি যে পারমিশনটা নিছি, ওই ওই প্রোডাক্টটা ছাড়া আমি আর কোনো কিছু এক্সপোর্ট করতে পারবো না। তো সেই জিনিসটা আমরা কিভাবে বুঝবো? তো আসেন, সেই জিনিসটা বুঝতে গেলে আমাদের অবশ্যই এই যে এইচএস কোড লিস্ট ফর এক্সপোর্ট, এক্সপোর্টের যে প্রাপ্যতা, মানে আমি কি কি পণ্য এক্সপোর্ট করব, এটা আমার বন্ডের প্রতিষ্ঠান যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার বন্ডের প্রতিষ্ঠানে আমি যখন বন্ড লাইসেন্স করব, ওখানে আমি আমার কি কি প্রোডাক্ট এক্সপোর্ট করব, আমি প্রথম বন্ডেরটা বলি, আন্ডার বন্ড। হ্যাঁ, যারা বন্ডের ফ্যাক্টরি যেগুলো আমি যখন লাইসেন্স করতে যাব, ডিউরিং লাইসেন্স মানে mention the HS code of manufacturing item on the shelf and apply for license from customs board। জিনিসটা আমি বলি, যখন আমি লাইসেন্স, আশা করি আপনারা বুঝছেন, তারপর আমি একটু ডিটেলস বলি। যখন একটা কোম্পানি বন্ড লাইসেন্স করতে যাবে, তখন সে কি করবে, সে বন্ড লাইসেন্সের মধ্যে মেনশন করে দিবে কোন কোন এইচএস কোড সে ম্যানুফ্যাকচারিং করবে, সে বানাবে। ওই এইচএস কোড গুলা সে বল লাইসেন্সে মেনশন করে দিবে অ্যাপ্লিকেশন করার সময়। যখন সে অ্যাপ্লাই করবে বল লাইসেন্সের সময়, তখন সে বল লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করার সময় ওর অ্যাপ্লিকেশনের মধ্যে এইচএস কোড গুলা মেনশন করে দিবে। যেমন ধরেন শার্ট, সে বলতেছে আমি শার্ট বানাবো, আমি প্যান্ট বানাবো, আমি জ্যাকেট বানাবো, ঠিক আছে। এই এই তিনটা আইটেম হবে আমার ম্যানুফ্যাকচারিং আইটেম। তাহলে সে কি করবে, শার্টের এইচএস কোড দিবে, তারপর প্যান্টের এইচএস কোড দিবে, তারপর সে জ্যাকেটের এইচএস কোড দিবে। সে তিনটা প্রোডাক্টকে এইচএস কোড দিয়ে বন লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবে। যখন সে ফাইনালি বন লাইসেন্স সে পেয়ে যাবে, ঠিক আছে, সে যখন বন লাইসেন্স পেয়ে যাবে, তখন তার বন্ডে মেনশন করা থাকবে যে তার উৎপাদন বা ম্যানুফ্যাকচারিং আইটেম হচ্ছে এই তিনটা, ঠিক আছে। তখন সে অনলি এই তিনটা আইটেমে কি এক্সপোর্ট করতে পারবে। চাইলে এই তিনটা আইটেমের এই তিনটা এক্সপোর্টের বাইরে ও কোনোদিন কোনো পণ্য এক্সপোর্ট করতে পারবে না, নির্দিষ্ট তিনটে এক্সপোর্ট ছাড়া ও আর কোনো কিছু চাইলে এক্সপোর্ট করতে পারবে না। এখন প্রশ্ন আসতে পারে যে কোম্পানি মালিক চিন্তা করলো যে না, আমি জ্যাকেটের সাথে আমি এই আন্ডার গার্মেন্টস বানাবো, মানে আমি ধরেন ব্রা বানাবো। তাহলে তখন সে কি করবে, ব্রা এটা তো গার্মেন্টস আইটেম, তাহলে সে এটা গার্মেন্টস এর ধরেন সে যখন ব্রা বানাবে বা সে যখন ট্রাউজার বানাবে, তখন তাতে কি করতে হবে, কাস্টমস কে আবার অ্যাপ্লিকেশন করতে হবে। কাস্টমকে অ্যাপ্লিকেশন টু কাস্টমস ফর এক্সটেন্ড দ্য ম্যানুফ্যাকচারিং আইটেম, ঠিক আছে। তখন সে কি করবে, তার তার যে বনলেস আছে, বনলেসের মধ্যে সে এক্সটেন্ড করবে, একটা আইটেম বাড়াবে, একটা আইটেম বাড়ায় সে ব্রাটা এন্ট্রি করলো, ব্রায়া ইউজ করে দিল এটা, হ্যাঁ। সে বললো কি আমার এই আইটেমটা আমি এখানে ইনক্লুশন করব, যেটাকে বলে যে কাস্টমার ভাষায় ইনক্লুশন, হ্যাঁ, ইনক্লুশন অফ ম্যানুফ্যাকচারিং আইটেম। সে কাস্টমস কে কি করবে, অ্যাপ্লিকেশন করবে আমার এই বন লাইসেন্স নাম্বার এত,
বন্ড লাইসেন্স নাম্বার, এই আমার বন্ড লাইসেন্স নাম্বার এত, ডেট এত, আমি এখানে কি করব, আমি এখানে নতুন আইটেম ইনক্লুশন করবো। হ্যাঁ, আমার এই বন্ড লাইসেন্সে আমি এই আইটেমটা ইনক্লুশন করব। তখন বন্ডে অ্যাপ্লিকেশন করার পরে ওখানে প্রসিডিউর আছে। এই ফাইলটা আপনার প্রথমে প্রথমে ইয়ারও যাবে, ইয়ারও থেকে আরো থেকে ডিসি, ডিসি থেকে জেসি, জেসি থেকে কমিশনার, সব কিছু ঘুরি টুরি আসি, আবার নিচে আসবে, নিচে থেকে আবার চিঠি উঠবে। লাস্টে যাই কমিশনার যদি মানে পারমিশন দেয় যে এটা ইনক্লুশন করা যাবে, তখন সে কি করবে, আপনার ব্রাটা এখানের মধ্যে সে ইনক্লুশন করে ফেলছে। তো যখন এই ব্রাটা সে ইনক্লুশন করে ফেলবে, তখন তার কি হবে, একটা আইটেম সে বেশি বাড়ি গেছে, তখন তার আইটেম হবে কয়টা, আগে ছিল তিনটা, তখন এখন ওর আইটেম হয়ে যাবে চারটা, কারণ সে ইনক্লুশন করে একটা আইটেম বাড়াইছে। ঠিক আছে, এটা আমরা তাওজার ধরি, সে একটা আইটেম বাড়াইছে। এখন সে এই চারটা আইটেম ছাড়া কিন্তু আর কোনো আইটেম এক্সপোর্ট করতে পারবে না। এখন ওতে কি করতে হবে, যখন কাস্টম ও বাড়িতে যাবে, কাস্টম অবশ্যই তাকে কোয়েশ্চেন করবে যে তোমার ঠিক আছে তুমি ট্রাউজার এখন এক্সপোর্ট করবা, তাহলে তুমি ট্রাউজার যে তুমি অর্ডার পাইছো বায়ার থেকে, তুমি আমাকে ওগুলোর অ্যাপ্রুভ মানে কাস্টম চাইবে বন্ড কমিশনার, তুমি আমাকে ইয়া করো, প্রুফ দাও। তখন সে তার বাইরের সাথে যে করসপন্ডিং হবে মেল কমিউনিকেশন বা এই যে প্রাইস নেগোসিয়েশন, এগুলা মেল গুলো কপি গুলো সে দেখাবে। এবং সে যে ট্রাউজার বানানোর জন্য আলাদা লেআউট করছে, আলাদা মেশিন আনছে, মেশিন আনবে প্ল্যান করছে, হ্যাঁ, এগুলো সে কি করবে, সে কাস্টমস কে সাবমিট করবে। তারপর সবকিছু বিচার বিবেচনা করে যদি ওকে থাকে, কাস্টম বন্ড কমিশনের পক্ষ থেকে পারমিশন দিবে, পারমিশন দিলে সে তার বন্ড লাইসেন্সে ট্রাউজারটা ইনক্লুশন করে এরপর থেকে সে ট্রাউজার ম্যানুফ্যাকচারিং করে এক্সপোর্ট করতে পারবে। তখন সেই ট্রাউজারের জন্য যে মেশিন আনবে, র মেটেরিয়ালস আনবে, এগুলো ডিউটি ফ্রি আনতে পারবে, কারণ এটা হচ্ছে যেহেতু তার তার উৎপাদিত পণ্য। হ্যাঁ, যেহেতু সেটা তার ম্যানুফ্যাকচারিং আইটেম, তাইলে ওই ম্যানুফ্যাকচারিং আইটেমের জন্য যা র মেটেরিয়াল লাগে তার ডিউটি ফ্রি বন্ডের ক্ষেত্রে, এবং যা মেশিনারি লাগে সব ডিউটি ফ্রি। আর বন্ডের বাইরে আসি, এটা হচ্ছে বন্ডের, আর যদি নন বন্ডে আসি, নন বন্ডের কাছে কোনো বিধিনিষেধ নেই, জাস্ট বিজিএম এর কাছে বা বিকেএম এর কাছে আপনি অ্যাপ্লিকেশন করে দিবেন যে আপনি কোন কোন পণ্য এক্সটেন্ড করবেন। হ্যাঁ, এক্সটেন্ড ম্যানুফ্যাকচারিং আইটেম, যেহেতু আপনার বন্ড নাই, এইচএস কোডের কোনো সীমা নাই, আপনি যা ইচ্ছে তা এক্সপোর্ট করতে পারবেন। তাহলে আপনি জাস্ট এক্সটেন্ড ম্যানুফ্যাকচারিং আইটেম, আপনার ওই যে বিজিএম এর যে সার্টিফিকেটটা আছে, হ্যাঁ, ওখানে জাস্ট আপনার এক্সটেন্ড করবেন ম্যানুফ্যাকচারিং আইটেম গুলা, অ্যাড করে দিবেন। অ্যাড করে এটা জাস্ট আপনার ওই বিজিএমই এর যে সার্টিফিকেট, ওই সার্টিফিকেটের মধ্যে আপনার আইটেম যে গট কলামটা আছে, আইটেমের মধ্যে ইনক্লুশন করে দিবেন। এটা যারা বিজিএম এর কাজ করে তারা ভালো বুঝবে। বিজিএম এ আপনার যে সার্টিফিকেট, ওখানে জাস্ট আপনার আইটেম গুলো ইনক্লুশন করে দিবেন। এরপর আপনি এগুলো এক্সপোর্ট করতে পারবেন। এগুলা দিয়ে আপনার এই যে এগুলোর জন্য যে কাঁচামাল গুলো, এগুলো আপনার ইউডির মাধ্যমে ওগুলো এলসি করে আনবেন। আনার পরে এগুলা ওইভাবে এক্সপোর্ট হয়ে যাবে। নন বন্ডের ক্ষেত্রে কোনো ঝামেলা নেই। মেন ঝামেলা হচ্ছে বন্ডের ক্ষেত্রে। বন্ডের ক্ষেত্রে প্রচুর নিয়ম কানুন ফেস করতে হয়, কেননা বন্ডের ক্ষেত্রে আপনি যে এই মালটা এক্সপোর্ট করবেন, ওইটা কাঁচা মালটা যে ডিউটি ফ্রি আনতে পারবেন, ওই কারণে এখানে এত কিছু ধরা বাঁধা। কিন্তু নন বন্ডের ক্ষেত্রে কি হয়, আপনি এক্সপোর্ট করতেছেন ঠিক আছে, ট্যাক্স লাগতেছে না, কিন্তু আপনি এগুলোর মাল যখন আনবেন ইম্পোর্ট করে, সবগুলো আপনাদের ট্যাক্স দিতে হবে। কারণ আপনার নন বন্ডের যে ফ্যাক্টরি গুলো, ওদের ওদের ক্ষেত্রে কোনো ধরনের কি ডিউটি ফ্রি ফেসিলিটি ওরা পায় না। সেজন্য তাদের থেকে এত ধরা বাঁধাও নাই, এত মানে এত এত সিস্টেমে গেলেও তারা পড়ে না, ওরা সিস্টেমের বাইরে। ঠিক আছে, তাইলে আমরা মোটামুটি অল্প আইডিয়া দিয়ে বুঝে ফেলছি, অল্প না মোটামুটি আমরা বুঝছি যে আসলে এইচএস কোড লিস্টটা কি জিনিস, একটা এক্সপোর্ট করতে গেলে আমার কাস্টমের সাথে আমার রিলেটেডটা কি। আমি তো চাইলে সহজে এক্সপোর্ট করতে পারবো না, আমার অবশ্যই কাস্টমের আইন কানুন সবকিছু ঠিক রেখে আমার এক্সপোর্টটা করতে হবে। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? ভাই আমার একটা প্রশ্ন আছে। হ্যালো, শুনতে পাচ্ছি, আসসালামু বলেন। আলাইকুম। কি অবস্থা ভাই? ওয়ালাইকুম আসসালাম। এই তো ভাই, আছি ভালো আছি। ভাই আমার প্রশ্ন হচ্ছে, আমি তো বন্ডের ক্ষেত্রে প্রোডাক্টগুলো আমি বন্ড দিয়ে আনলে আমি ট্যাক্স দিতে হচ্ছে না। ধরেন আমি একটা প্রোডাক্ট আনলাম, আমি 1000 টন কাপড় আনলাম।
এখন ওই কাপড়টা থেকে আমি ধরেন কাটা ছিঁড়া বাদ দিয়ে আমি 900 টন কাপড় ইয়ে করলাম, 1000 টন কাপড়, 100 টন কাপড় আমার নষ্ট হয়ে গেল। সেক্ষেত্রে আমার কি এটার কোনো ধরাবাঁধার নিয়ম আছে, না এটা ওয়েস্টেজ হিসাবে আমাকে দেখাইতে হইব? আপনার যেগুলো আর সেকেন্ড নষ্ট কথা, আমি হবে যদি সেগুলো ম্যানুফ্যাকচারিং, একটা একটা কোয়েশ্চেন করেন, সবগুলো হ্যাঁ একসাথে বলেন। করলে তো আমি উত্তর দিতে পারবো না। হুম, হুম। একটা একটা করেন কোয়েশ্চেন, সবগুলো একসাথে করলে আমি উত্তর দিতে পারবো না। হ্যাঁ, প্রশ্ন তো এটাই প্রথমটা করলাম হিসাবে হ্যাঁ, বন্ডের আপনি ক্ষেত্রে। যেগুলো র মেটেরিয়ালস আনবেন ডিউটি ফ্রি, হ্যাঁ, ডিউটি ফ্রি যে র মেটেরিয়ালস গুলো আনবেন, আপনি বলতেছে হুম, এখানে যেগুলো কাট করবেন বা যেগুলো ড্যামেজ যাবে, হ্যাঁ, সেগুলো আপনার ওয়েস্টেজ, হুম, ওয়েস্টেজ হিসেবে আপনার কাউন্ট হবে। ওয়েস্টেজ বা গার্বেজ, ওয়েস্টেজ বা হুম, গার্বেজ হিসেবে কাউন্ট হয়ে এগুলো আপনার বন্ড থেকে আপনার ডিউরিং কাস্টমস ইয়ারলি অডিট, কাস্টম ইয়ারলি অডিট যখন করতে যাবেন তখন মাইনাস ফ্রম বন্ড, তখন আপনার বন্ড থেকে আপনি যে কাঁচামাল আনছেন, হ্যাঁ, ওই কাঁচামাল ধরেন আপনি টোটাল কাঁচামাল হুম, আনছেন, টোটাল ইম্পোর্ট অফ ফেব্রিক্স, আপনি 2024 সালে অডিট করতে যাচ্ছি আমরা কি, হ্যাঁ, 2024 সালে আমি টোটাল ফেব্রিক্স হুম, আনছি ধরেন 2000 টন, ঠিক আছে। এখানে দেখা যাচ্ছে হুম, আমার হুম, ওয়েস্ট হয়েছে, মানে ওয়েস্টেজ আছে 50 টন, যেগুলো কাটা ছিঁড়ে গেছে, ঠিক আছে। হুম, তাহলে আপনাকে এভাবে হুম, এগুলা অ্যাব্রিভিয়েশন দিতে হবে, এখানে মানে ডিটেলস বুঝে দিতে হবে যে আমার 2000 টন আমি আনছি, সেখান থেকে 50 টন আমি ওয়েস্টেজ গেছে, তাহলে আমার বাঁচে কত, 1950 টন, 1950 টা। 1950 ইউজ ফর এক্সপোর্ট। এটাতে আবার 1950-এর হুম, কনজাম্পশন আপনার থেকে কাস্টমসে দেখাতে হবে উইথ এক্স বন্ড রেজিস্টার প্লাস শ্যাডো বন্ড প্লাস মাইনাস ফ্রম এসআই করা, ঠিক আছে। বুঝছি। আমার যে 50 টন হয়েছে এটার কি আমার যদি না পারি তাহলে কি আমার এই দিতে হবে? 50 টন আপনার ওয়েস্ট হিসেবে দেখে দিবেন আর কি, আপনার নষ্ট হয়ে গেছে। হুম। আর আমি যদি দিতে না পারি যে আমি 50 টন 2000 টন আনলাম, কিন্তু আমি আর কম এক্সপোর্ট করলাম, সেক্ষেত্রে ধরেন আমি যেটা কম এক্সপোর্ট করছি 50 টন আমি ওয়েস্টেজ দেখাইছি, এরপরও ধরেন আমি 1900 1500 টন আমি এটা আমার রয়ে আমি পরবর্তী ইয়ার জন্য রেখে দিছি। সেক্ষেত্রে কি আমার এটার কোনো ট্যাক্স দিতে হইব, না এটা একেবারে না, ইয়ারলি তে যাই না, আমার না, না, হিসাবটা হবে? আপনার এটা আপনি পরবর্তীর জন্য রেখে দিতে পারেন সবকিছু কথা। এটা গত ক্লাসে মনে হয় বুঝেছিলাম যে 365, 730 দিনের একটা ইয়ে থাকে, পিরিয়ড থাকে। ওই 730 দিনের মধ্যে আপনার এটা ইউজ করে ফেলতে হবে, নয়তো বা এটার জন্য আপনার জরিমানা চলে আসবে, এটা আর ইউজ করতে পারবেন না। বুঝছি, বুঝছি, বুঝছি। সেটা হইছে ভাই। এটা আরো দিনও ডিসকাস হইছে, বাট আমার বিশ্বাস পাকায় লাইছি। কারণ আমি একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট গঠন করলাম। এখন আমার ইউনিটের জন্য আমি যদি কোনো মেশিন আনি, সেটাতে আমি বন্ডের এগেইনস্টে আমি ফ্রি পাচ্ছি। কিন্তু ইনফিউজ মানে ধরেন আমি 10টা মেশিন আনলাম, 5টা মেশিন আমি ব্যবহার করলাম, 5টা মেশিন আমি আউটে সেল করলাম। বা আলাদা কাউকে দিয়ে আমি আলাদা জায়গায় সেট আপ করলাম। সেক্ষেত্রে আমার কি ওই যে 5টা আমি আউটে কাউকে দিয়ে দিছি বা কারো কাছে সেল করছি, ওইটার কি আমাকে ট্যাক্স দিতে হবে? যদি কারণ আমি একেবারে আমার নিয়ে আসলাম, আমার কারখানা সেট আপ করলাম, কিন্তু এরপরে দেখলাম যে আমার 10টা মেশিন চালানো প্রয়োজন। এরপর আমি 5টা মেশিন বিক্রি করে ফেললাম। সেক্ষেত্রে কি আমার ট্যাক্সটা দিতে হবে? আপনি বিক্রি কেমন করবেন? বিক্রি করলে তো আপনার কোম্পানি সব বন্ধ করে দিবে। আমার প্রশ্ন তো এটা। তখন আমার ওই যে ধরেন আপনি আমি 10টা যদি মেশিন আনছি, বিক্রি, কিন্তু আমার আপনার 5টা যদি প্রয়োজন। প্রয়োজন না আমার হয়, প্রশ্নটা আপনার প্রয়োজন না হইলে আপনি আপনার প্রতিষ্ঠানের গোডাউনে বলেন, আপনার প্রতিষ্ঠানের ওয়্যার হাউসে বলেন, এটা সংরক্ষণ করে রাখতে হবে। বাট আপনার প্রতিষ্ঠানের প্রেমাইসিস থেকে আপনার লেআউটের বাইরে এই মাল আপনি হস্তান্তর করতে হুম, পারবেন না, যেহেতু এটা বন্ডের রেজিস্টার হয়ে গেছে, বন্ডের রেজিস্ট্রেশন হয়ে গেছে এবং এটা কাস্টম সার্ভারে এন্ট্রি হয়ে গেছে। ওই জিনিস
না, কোথাও হস্তান্তর করতে হুম, পারবেন না। না ভাই, এই মেশিনটাতে ১-২ টাকা জিনিস না। একটা মেশিনের দাম দেখেন ৩ কোটি টাকা। এখন আমি কোটি টাকা বা ১০ কোটি টাকা নিয়ে আমার ওয়ার হাউসে ফালাই রাখবো, যেটার তাহলে কোনো আপনি শিপ ব্যাক করেন, আপনি শিপ ব্যাক করেন, আপনি এটা আবার যেখান থেকে আনছেন ওখানে এটা আমি পাঠাই দেন। কাস্টমস দিয়ে কি আমি এটা লোকাল বিক্রি করার কোনো অপশন আছে কিনা, আমি সেটাই বুঝতে চাইতেছি। বুঝি নাই। যে হ্যাঁ, আমার এই ৫টা মেশিন হচ্ছে, আমি গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে দিচ্ছি। আমি এই ৫টা মেশিন বাইরে বিক্রি করি। ৬ মাস চালানোর পরে, ১ বছর আপনি চালানোর যখন পরে। ইম্পোর্ট করে মাল নিয়ে আসবেন, আপনার বিল অফ এন্ট্রি যখন অ্যাসেসমেন্ট হয়ে যাবে, তখন ওই বিল অফ এন্ট্রিকে হুম, আপনি চেঞ্জ করতে পারবেন, কখন চেঞ্জ করতে পারবেন না। এখন আপনি এনে যদি বলতেছেন যে আপনি এগুলা ট্যাক্স দিবেন, ঠিক আছে, তখন আপনার হুম, ওইগুলোর জন্য হুম। কাস্টমসে আলাদা করে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করে ওই মেশিন গুলা ওরা ফিজিক্যাল ভাবে আপনার ফ্যাক্টরিতে দেখতে আসবে, দেখতে এসে এগুলো আলাদা করে সবকিছু ছবি টবি তুলে নিয়ে যাবে, নিয়ে গিয়ে এই পাঁচটার জন্য আবার অ্যাসেসমেন্ট করবে। আলাদা তো এই পাঁচটা ডকুমেন্ট হবে, ডকুমেন্ট হয়ে এগুলো আবার বিল অফ এন্ট্রি হবে, আবার শুল্ক দিবেন, শুল্ক টুল্ক দিয়ে সব ক্লোজ করবেন। ওই পাঁচটা তখন ওই আগের 10টা থেকে মাইনাস হয়ে যাবে। বুঝতে পারি। আর যদি আমি ফর্মুলা করি, যেটা হচ্ছে ফর্মুলা আমাদের আমি ধরেন আপনাকে মেশিনটা দিয়ে দিলাম, বাট আমি আপনাকে দেখালাম যে এটা আমার প্রতিষ্ঠানে। না, ওরকম তাহলে পারবেন তার না। আমার এটা এত হ্যাচিংটা নিতে হচ্ছে না। ওরকম আমি পারবেন আলাদা না, আপনার প্রতিষ্ঠানে মেশিন। আমার আলাদা ইউনিট, নতুন ইউনিট বের করছি। আমি নতুন ইউনিটে আমার এই মেশিনগুলো এখানে স্থানান্তর করছি। নতুন ইউনিট এটা, এটা কি আপনার ইউনিট? আপনার ইউনিট এটা কি কাস্টম? কাস্টম কি বলতে পারবেন যেটা আপনার ইউনিট? না, কাস্টম কি আর সারা দিবে নাকি ভাই? অ্যাজ পার ল, অ্যাজ পার কাস্টমস ল, ইউ কান ডু এনিথিং। সাপোজ মানে আমার এটা প্রয়োজন হচ্ছে না, আমি দ্বিতীয় কাউকে দিলাম, যে ওনার সাথে আমি এগ্রিমেন্টে দেখাই দিলাম যে এটা ইন ফিউচার কখনো কাস্টম চেক করতে আসলে যে আমার দ্বিতীয় ইউনিটে আমি এটা নিয়ে রাখছি। ওটার জন্য কোনো হ্যাচিং করতে হবে কিনা, আমি ওই বিষয়টা বুঝতে চাইতেছি। অবশ্যই। আর এটা তো ভাই কাস্টমস ওইভাবে চেক করে না। মানে কাস্টম পর থেকে চলে আসার পরে কি কাস্টমার ওয়ার হাউসে আসে বছর বছর এটা চেক করবো? আচ্ছা, ইয়া আর হয়েছে প্রতি বছরে আপনার। অডিট আমরা হয় ভাই, আমরা প্রতি এখন বছরে অডিট। এগ- আমরা এখন এই ডিটেলস নিয়ে, এগুলো নিয়ে কথা না বলি, ঠিক আছে, যেহেতু প্রফেশনাল একটা ক্লাস, এবং এটা এসব কথা মানে ক্লাসের কথাই বলি, আদার্স কথা না বলি। কাস্টম কি করতেছে না করতেছে এগুলো আমাদের বলা প্রয়োজন নেই এখানে। বুঝতে পারছি। আচ্ছা নয়ন ভাই, আমার এখানে একটা জি, প্রশ্ন আছে, যে শ্যাডো বাউন্ডটা জি। কি? শ্যাডো বাউন্ডটা যদি বলতেন। শ্যাডো বোন হচ্ছে যে দুইটা দুইটা বন্ড, একটু হোল্ড করেন আমি বলছি। গুড নাইট। একদমই নাই। আপনি থাকেনি। হুম।